মন্ত্রীকে তো আপনারা ভয় পাবেন স্যার, আমি কেন ভয় পাবো? আমার তেমন কোনো গদিও নেই যে হারাবো বা বদলি হবো। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এক পাও কেউ লাগাতে পারবে না। অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি, প্রয়োজন বোধে যে অন্যায় করে তাকে ধরে পেটাই। এটাকে যদি আপনি মাস্তানি বলেন, আপনি ভুলে যাবেন না যে আপনি একজন এসপির সামনে দাঁড়িয়ে কথা বলছেন। টাকাটা আমার বাবা রেখে যাওয়ার টাকা। আপনার বাবা কত টাকা রেখে গেছেন যে রোজ এত টাকা খরচ করেও আপনার টাকা ফুরুচ্ছে না? সে কি, আমাদের অমল মারা গেছে? কি করে? ও আরে হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শুনলেন তো, অমল মারা গেছে। চলুন। স্যার, অমল কি আমাদের পার্টির লোক ছিল? সে আমাদের পার্টির লোক ছিল কিনা জানার কোনো দরকার নেই। এখন আমাদের স্লোগান দিয়ে বলতে হবে যে সে আমাদের পার্টিরই লোক। হ্যাঁ, নইলে অপর কোনো পার্টি যদি লাশটা দখল করে নেয়। সবার আগে আমাদের পৌঁছতে হবে। সামনে ইলেকশন, অমলের লাশটা সামনে রেখে একটা বড় শোক মিছিল করতে হবে। মারা গেল কিভাবে? কাল ঝলঝলে রাত্রে অন্যমনস্কভাবে বোধহয় রাস্তা দিয়ে হাঁটছিল, কোনো গাড়ি ঘোড়া চাপা দিয়ে চলে গেছে। বোকা 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 হবে। কথা নেই বার্তা নেই, তুই অনিমেষকে খুন করে বসলি আর জেল থেকে যখন ছাড়া পেলি তুই আমার সঙ্গে দেখা করতে আসবি তো? আর কিন্তু কি করবে বৌঠান? এই নাও, এই 1000 টাকা দিচ্ছি, এটা রেখে দাও। মানে আমার ছেলেরা ওকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ম্যাটাডোরে করে সারা গ্রাম ঘুরিয়ে শ্মশানে নিয়ে যাবে। ও সৎকার করে এমন তো তোমার কেউ নেই। আছে। টাকাটা আপনি রেখে দিন মন্ত্রীমশাই। আপনি? লোকে আমাকে নবাব বলেই ডাকে। আপনি তাহলে সে নবাব? হ্যাঁ, যান আপনি দলবল নিয়ে চলে যান। আমি লাশটা সৎকার করতে চাইছি, আপত্তি কিসে? সৎকারে আমার আপত্তি নেই। আপত্তি আমার আপনি 1000 টাকা দিয়ে লাশটা কিনতে চাইছেন বলে। শোনো বোটা, উনি কি বলছেন শোনো। ঠিকই তো বলছেন। হ্যাঁ, আপনি আপনি তো ওর দাদা। কই, এই 8 বছরের মধ্যে আপনি তো একটা দিনের জন্য আমাদের খোঁজ করতে আসেননি। না মানে বাড়ি থেকে সেদিন রাত্রে শেষবারের মতো আপনার সঙ্গে জিপে করে বেরিয়েছিল, আর সেই রাত্রেই অনিমেষ খুন হলেন। আমি আজ বুঝতে পারছি না ও কেন খুন করলো। লাভ যা হবার সে তো আপনারই হলো। অনিমেষ বাবু খুন হলো, আপনি লিডার হলেন। আমি চলি। শুনুন মন্ত্রীমশাই, আপনার ছেলে যা শুরু করেছে, ম্যাটাডোর নিয়ে আপনাকে লাশ কিনতে বেরোতে হবে না। আপনার ছেলে যদি নিজেকে সূত্রে না নেয়, আপনি বাড়িতে বসে লাশটা পেয়ে যাবেন। ও হ্যাঁ গোপালদা, রাস্তাঘাটে লোকে বলা বলি করছে অনিমেষ মন্ডলের খুনে গাড়ি চাপা পড়ে মারা গেছে। তুমি সরমাকে বেরোতে দিও না, একটু চোখে চোখে রেখো। ঠিক আছে। আরে তো ভয় পেলে চলে না, নজর আমরা ঠিকই রাখবো, আর নবাব আসার আগে তোকে ঠিকই সারা করে দেবো। ঠিকই বলেছে, নবাব যখন তখন চলে আসতে পারে, কোনো চিন্তা নেই। আমার বোন আজ স্কুলে যায়নি, চল যা করার রাজি করতে হবে। আমি তোমার পথ ছাড়তে পারি যদি ওই শাড়িটা তোমার শরীর থেকে খুলে দাও। বাচ্চা নবাবের দেওয়ার শাড়িটা আমি নিয়ে যাবো।
হ্যাঁ বলছি। কোত্থেকে বলছেন? থানা? আমার ছেলেকে থানায় বসিয়ে রেখেছেন? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে মাইন্ড ইট। নমস্কার, যাও। ভেবে যদি কোনোদিন পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার না হয় ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে জামিন লাগে নাকি? তুমি? আপনি আমায় চিনবেন না, আমার নাম মিলি। নবাবদা আছেন? না, মিলি তো নেই, ও একটু বেরুলো। ওকে বলে দেবেন ওর কোনো ভয় নেই, ও নিশ্চিন্ত মনে স্কুলে যেতে পারবে। আমি থানার বড়বাবুকে বলে সব ব্যবস্থা করে এসেছি। আচ্ছা, আজ আমি আসি। নমস্কার। শোনো, তোমার অনাথ আশ্রমে আমাকে একটা কাজ দেবে। কাজ এখানে? হ্যাঁ, আমার মা করবে। নবাবদাকে বলবো বলবো করে বলতে পারেনি। কেন, তোমার বাবা কোনো কাজ করেন না? আমার বাবা নেই। ও, বাবা কদিন আগে যে জেল থেকে ছাড়া পেলেন। জেল খেটেছিলেন মানে? কি করেছিলেন তোমার বাবা? কেন, এই গায়ে তো সবাই জানে, আপনি শোনেননি? না না, শুনবে কি করে? সর্বত একবার ছিল বাড়ি থেকেই বেরোয়নি। আমার কেবলই ভয় হয়, কথাটা চারদিকে যেমন ছড়িয়ে গেছে, একবার ওর যদি কানে যায় তো। আমি দেখছি। কিছু বলবে? আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আজ 8 বছর আগে আমার স্বামী মারা গেছে জেনেও আপনি আমাকে বলেননি কেন? বলুন, বলেননি কেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এমন করে শাস্তি দিলেন? বলুন। তোমাকে কে বলল? মিলি এসেছিল। বলুন, বলেননি কেন? চুপ করে থাকবেন না। না, আমি বহুবার বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে পারিনি। বলতে পারেননি না বলতে চাননি? চরম বিশ্বাস করো, আজ 8 বছর ধরে চরম অবিশ্বাসের কাজ করে এখন আপনাকে বিশ্বাস করতে বলছেন? চলো শর্মা, এতগুলো অনাথ শিশুদের মুখে অন্ন তুলে দিয়ে যে পুণ্য আপনি সঞ্চয় করেছেন, তার চেয়ে অনেক বেশি পাপ করেছেন। কিন্তু পাপ যদি কিছু হয়ে থাকে সেটা আমার, তোমার তো নয়। আর তাছাড়া তুমি তো শতবার জেনেই সিঁদুর পড়েছ। কিন্তু কেন? আমার স্বামী মরে গেছে শুনলে পাছে আমি গ্রামের বাড়িতে চলে যাই, তাই স্বামীকে খুঁজে এনে দেবেন এই আশ্বাস দিয়ে গ্রাম থেকে 50 মাইল দূরে আমাকে এখানে এনে রেখেছেন আপনার এই অনাথ শিশুদের দেখাশোনা করার জন্য। আর কেউ না জানুক, তুমি তো জানো আমার আর যা কিছুর অভাব থাকুক, টাকার অভাব নেই। ইচ্ছে করলে অনায়াসে টাকা দিয়ে আমি কাজে লোক পেতাম আমার অনাথ ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য। কিন্তু তোমার মতো এরকম একজন স্নেহময়ী মা তো পেতাম না। আর তাছাড়া গ্রামে ফিরে গিয়ে তুমি কি করতে? এটা তো জানতে পারতাম আমার স্বামী আর বেঁচে নেই, ছেলেটার খোঁজ তো অন্তত করতে পারতাম। আমি এই আশায় বুক বেঁধে আছি, যেখানে থাক আমার স্বামী আর ছেলে একসাথে আছে। কিন্তু আজ 8 বছর পরে জানতে পারছি আমার স্বামী আর বেঁচে নেই। ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে? বল, চলো। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কিসের এত বেলা হয়ে গেল, শর্মা এখনো দরজা খোলে নেই? গত 8 বছর তো কখনো এমন হয়নি। দাম আমি দেখছি। শর্মা দিদি, শর্মা দিদি, শর্মা দিদি, শর্মা, শর্মা, শর্মা দিদি।
আমি জানতাম একদিন এরকম একটা কিছু হবে। শর্মা তোমাকে ভুল বুঝবে, কিন্তু ও গেল কোথায়? হ্যাঁ, 8 বছর আগে ধূপগঞ্জ স্টেশন থেকে 12 মাইল দূরে ক্যানেলের ধারে অনিমেষ মণ্ডলের লাশ পাওয়া গিয়েছে। আর আমার ছেলে, ওর সঙ্গে আমার ছেলেও তো ছিল। ছেলে? ওই না, রিপোর্টে তো কোনো ছেলের সম্বন্ধে কিছু লেখা নেই। কিন্তু ওর সঙ্গে আমার ছেলেও তো স্টেশন থেকে বেরিয়েছিল। ও তবে গেল কোথায়? সেটা আমি বলতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, 8 বছর আগে এই থানার চার্জে যিনি ছিলেন সেই অফিসারের কাছে গেলে আপনি আপনার ছেলের খোঁজ পেলেও পেতে পারেন। তাকে কোথায় পাওয়া যাবে? ওই অফিসার মানে ইন্দ্রজিৎ বাবু এখন বীরভূম জেলার এসপি হয়েছে। কাকে চাই? আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। এখানে না, অফিসে যেতে বলো। বলেছিলাম স্যার, কিন্তু উনি বললেন ভীষণ দরকার, 2 মিনিটের বেশি সময় নেবেন না, একটা খোঁজ নিয়েই চলে যাবে। কিসের খোঁজ? তা বললেন না, শুধু বললেন 8 বছর আগে আপনি যখন ধূপগঞ্জ থানার বড়বাবু ছিলেন তখন ক্যানেলের ধারে অনিমেষ মণ্ডলের লাশ পাওয়া গিয়েছিল, উনি তারই। দয়া করে মুখ ঘুরিয়ে থাকবেন না, যা সত্যি তাই আমাকে বলুন। বেশি কিছু বলতে হবে না, আমাকে শুধু এইটুকু বলুন, ও বেঁচে আছে কিনা। ও শুধু বেঁচে নেই, বাঁচিয়ে রেখেছে আমাকেও। আমার রাজু বেঁচে আছে। ও এখন কোথায়? রাজু, আমার দাদা। তোমার বাবা মন্ত্রী, বাবাকে এখানে সকলেই চেনেন, একমাত্র আমি ওনাকে কোনোদিন দেখিনি, চিনিও না, কিন্তু এনাকে আমি চিনি। তুমি আমাকে চেনো? আগে চিনতাম না, সেদিন চিনেছি যেদিন নবাব নামে একজন ওদের স্কুলের সামনে আপনাকে খুব পিটিয়েছিল। পিটিয়েছিল? হ্যাঁ, সেদিন তুমি আসোনি, খেলে তুমিও দেখতে। নবাব আমায় পিটিয়ে তুমি নিজের চোখে দেখেছো তো? হ্যাঁ, সেদিন ওই পাপিয়ার জন্য ওদের স্কুলের কাছে দাঁড়িয়েছিলাম। ভালোই হয়েছে তুমি দেখেছো। তোমাকে নিয়ে বাবার কাছে যাব, তুমি বলবে নবাব আমায় পিটিয়েছে। শুধু পিটিয়েছে বলবো? কেন পিটিয়েছে বলবো না? না, তুমি বলবে নবাব আমায় অকারণে পিটিয়েছে, আর তুমি বললেই তোমার বাবা নবাবকে লাগাবে। যদি বলতে হয় আমি গোড়া থেকেই বলবো, বলবো যে আপনি স্কুলের একটি মেয়ের কাপড় ধরে টানছিলেন, তাই নবাবটা আপনাকে মেরেছে। তাই এসব শুনে বাবাই ঠিক করবেন কাকে লকআপে পুরবেন, আপনাকে না নবাবটাকে। চুপ করো, আমার বোনের সঙ্গে প্রেম করছো আর আমাকে? হ্যাঁ, প্রেম করছি, আপনার মতো কাপড় ধরে তো টানছি না। শুনলি, তুই এমন ছেলের সঙ্গে প্রেম করছিস যে আমার কথা শুনছে না। শুনলাম, ও যদি তোর কথা শুনতো তাহলে ওর সঙ্গে প্রেম করা তো দূরের কথা, ওর সঙ্গে মেশাও আমি বন্ধ করে দিতাম। কি এত বড় কথা? চল, তোর স্কুলে যাবে না, বাড়ি চল। দাদা, দাদা ছেড়ে বলছি। বাড়ি চল। দাদা, আপনাকে ছেড়ে দিন। তাহলে বলো বাবার কাছে নবাবের নামে নালিশ করবে? না, রাজ বলবে না, তুই আমায় ছাড়। ওকে ছেড়ে দিন। কে? ছেড়ে দেবো? আপনি
হচ্ছে? দেখুন না, ও আমার কাছে আসতে চাইছে আর ও ওকে জোর করে নিয়ে যাচ্ছে। তুমি বুঝি ওকে ভালোবাসো? একে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি। আমার বোন। বোন তো কি হয়েছে? ও যখন ওর কাছে যেতে চাইছে। আমি ওকে ছাড়বো না। পাপিয়া, ইনি তোমার দাদাকে সেদিন মেরেছিলেন। আজও মারবো যদি এর হাতটা ছেড়ে না দেয়। ছাড়বো না। ইনি নবাবদা। তুমি ওকে ভালোবাসো? ভালোবাসো পাপও নয়, অন্যায়ও নয়। বলো, ভালোবাসো? হ্যাঁ। তুমি প্রমাণ দিতে পারবে তুমি ওকে ভালোবাসো? কি প্রমাণ চান বলুন? তুমি তোমার দাদার সামনে ওর হাত ধরে নাচতে পারবে? হ্যাঁ পারবো। তোমরা চুটিয়ে প্রেম করে যাও। আর কেউ যদি বাধা দেয়, সোজা আশ্রমে গিয়ে আমার খবর দেবে। দরকার হলে আমি নিজে গিয়ে তোমাদের বাবা মার সঙ্গে দেখা করে আসবো। আমার বাবা তো আপনাকে সহ্যই করতে পারে না। ঠিক আছে, তবে তোমার মার সঙ্গে দেখা করে আসবো। আমার তো মা নেই। তোমার বাবা মার সঙ্গে দেখা করে আসবো। আমি আসছি। কি ব্যাপার? বাবা মার কথা বলতে চলে গেল যে? ওর বাবা নেই। মা? ওর মা বেঁচে আছে কি বেঁচে নেই, থাকলেও বা কোথায় আছে জানা নেই। সে কি? ওর ধূপগঞ্জ নামে একটা গ্রামে থাকতো। ধূপগঞ্জ? হ্যাঁ, ওখানে একদিন ওর চোখের সামনের বাবাকে একজন খুন করে। ও ছুটতে ছুটতে থানায় আসে। ওর সঙ্গে গিয়ে বাড়ি থেকে অমলকে ছোড়ার সময় গ্রেফতার করি। তারপর ওকে নিয়ে এলাম রেল স্টেশনে, কিন্তু ওখানে গিয়ে আপনাকে পেলাম না। আমি তো অনেক রাত অব্দি ওদের জন্য অপেক্ষা করেছিলাম। কিছু বদমাস লোক আমার পেছনে লেগেছিল। ওদের আমি মেরে শর্মাকে নিয়ে আসি আমার আশ্রমে। আপনি ওর মাকে চেনেন? চিনি মানে? গত 8 বছর তো শর্মা আমার আশ্রমে ছিল। উনি এখন কোথায়? অনেক খোঁজ করে আপনাকে না পেয়ে ওকে আমি আমার কাছে এনে ডেকেছিলাম। 4-5 দিনের মধ্যে ওকে আমি এত বেশি ভালোবেসে ফেললাম যে এক ভদ্রলোক এসেছিলেন আপনার স্বামী আর আপনার ছেলের খবর নিতে। আপনার স্বামীর মৃত্যু সংবাদ তাকে জানিয়েছিলাম। উনি বারবার জানতে চেয়েছিলেন রাজুর খবর, কিন্তু তাকে আমি কিছুতেই বলতে পারিনি যে রাজু আমার কাছেই আছে। কথাটা আমি গোপন করেছিলাম। সেদিন যদি আপনি... হ্যাঁ, সেদিন আপনার মায়ের হৃদয় যেমন সন্তানের জন্য কেঁদেছিল, ঠিক তেমনি কেঁদেছিল এক বাপের হৃদয়। ওর বয়সে মা মরা একটি ছেলে ছিল আমার। মাত্র 2 দিনের জ্বরে রাজুকে পেয়ে মনে হলো আমার ছেলে যেন আমার কাছে ফিরে এসেছে। তাই নির্লজ্জের মতো আমার এই মন্দিরে রাজুই আমার একমাত্র বিগ্রহ। যদি আপনি আজ আমার মন্দির থেকে বিগ্রহটা তুলে নিয়ে যেতে চান, বাধা দেব না। সেদিন এই ভদ্রলোককে আমি ফিরিয়ে দিয়েছিলাম, আপনাকে আমি ফেরাতে পারবো না। তাতে যত যন্ত্রণাই আমার হোক না কেন। আপনি মিথ্যেই ভয় পাচ্ছেন। আপনার মন্দির থেকে বিগ্রহ তুলে নিয়ে গিয়ে আমি তাকে বসাবো কোথায়? আমার মন্দির তো সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। সব মাই চায় তার যত কষ্ট হোক, তার সন্তান সুখে থাক, ভালো থাক। আপনার কাছে ও যেভাবে মানুষ হচ্ছে, আমি শত চেষ্টা করে যখন তা করতে পারবো না, শুধু শুধু কেন ওর ভবিষ্যৎটা নষ্ট করব? আপনার কাছে শুধু একটাই অনুরোধ, আপনি শুধু এটুকু ব্যবস্থা করে দিন, অন্তত যাতে দুবেলা ওকে চোখের দেখাটুকু দেখতে পাই। শাড়ি শাখা সিঁদুর
এসব ফেলে যে শর্মা হঠাৎ কোথায় চলে গেল? তুমি একবার এই জিনিসগুলো নিয়ে রাজুর বাবা মানে এসপি সাহেবের কাছে যাও না। আপনি নবাব? আগে হ্যাঁ, 8 বছর আগে ধূপগঞ্জ থানায় বসে যাকে আপনি মিথ্যে কথা বলেছিলেন যে কি বলেছিলাম সেটা আমার মনে আছে, কিন্তু কেন বলেছিলাম তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে আমি দেবো না। 2 দিন আগে হলে আমি রাজুর মাকে আপনাকে জানতাম। আমাকে না দিলে ওনাকে আপনাকে কি করেন আপনি? আমার এখানে একটা অনাথ আশ্রম আছে, বছরে 2 বার আমি এখানে আসি। যাদের দেখা কেউ নেই তাদের আমি মানুষ করি। বাস, আর কিছু করেন না? করি, দিল্লিতে একটা চাকরি করি। কিন্তু আমার কাছে খবর আছে আপনি নাকি মাঝে মাঝে মাস্তানিও করেন। পুলিশের অভিধানে মস্তানের কি সংজ্ঞা লেখা আছে সেটা ঠিক আমার জানা নেই, কিন্তু কেউ অন্যায় করলে আপনারা পুলিশেরা নেতার ভয়ে চাকরি বাঁচাবার জন্য যেরকম জুজু হয়ে বসে থাকেন, আমি পারি না। অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি, প্রয়োজন বোধে যে অন্যায় করে তাকে ধরে পেটাই। এটাকে যদি আপনি মাস্তানি বলেন। আপনি ভুলে যাবেন না যে আপনি একজন এসপির সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমি সেই এসপি সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলছি কিছুক্ষণ আগে যার ছেলেকে আমি মন্ত্রী ছেলের মালের হাত থেকে বাঁচিয়েছি। আপনার ছেলে মন্ত্রী অজিত বাবুর মেয়েকে ভালোবাসে, আর এই জন্যই মন্ত্রীপুত্র আপনার ছেলেকে ধরে মারছিল। এই অন্যায় প্রতিবাদ করতে আমি মন্ত্রীর ছেলেকে ধরে মেরেছি। এই মারাটাকে যদি আপনি মাস্তানি বলেন তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আমি স্বীকার করছি আমি মাস্তান। মন্ত্রীর ছেলেকে মেরেছেন, আপনার ভয় করছে না? ভয়? মন্ত্রীকে তো আপনারা ভয় পাবেন স্যার, আমি কেন ভয় পাবো? আমার তেমন কোনো গদিও নেই যে হারাবো বা বদলি হবো। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে 1 পাও কেউ লাগাতে পারবে না। আচ্ছা, অনাথ আশ্রমে এতগুলো ছেলে মেয়েকে খাওয়াতে পড়াতে তো অনেক টাকা খরচা হয়, এত টাকা আপনি পান করতে গেলেন? ইনকাম ট্যাক্স অফিসে তো আমার ফাইল আছে স্যার, ইচ্ছে করলে অনায়াসে দেখে আসতে পারেন। আমি যদি বলি আপনি অন্যায় পথে টাকা রোজগার করেন? না, আপনাদের মতো অন্যায় পথে টাকা রোজগারের সুযোগই আমার নেই। হোয়াট ইউ মিন? কোন পুলিশ অফিসারের তো দেখি দামে বেনামে অনেক টাকা, বাড়ি, এমনকি কারো কারো গাড়িও আছে, কিন্তু সরকার থেকে যে মাইনে পান তাতে তো আজকের দিনে সংসার চালিয়ে গাড়ির চাকাও কেনা যায় না। এত টাকা যে কোথা থেকে পান? আপনি কোথেকে টাকা পান সেটা জানাতে আপনার আপত্তি আছে? যদিও জানাতে আমি বাধ্য নই, তবু বলছি টাকাটা আমার বাবা রেখে যাওয়ার টাকা। আপনার বাবা কত টাকা রেখে গেছেন যে রোজ এত টাকা খরচ করেও আপনার টাকা ফুরুচ্ছে না? সমুদ্র দেখেছেন স্যার? সমুদ্র? কাউকে একটা সমুদ্রের কাছে নিয়ে গিয়ে হাতে বালতি দিয়ে বলবেন দিনে যত ভালো জল তুলতেই থাকো, 30 বছর পরে গিয়ে দেখবেন লোকটা জল তুলতেই থাকছে আর সমুদ্র ঠিক নিজের জায়গাতেই আছে। কি করতেন আপনার বাবা? কুমার প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? সেই অত্যাচারী জমিদার যিনি গরিবের টাকা লুট করে? হ্যাঁ, আমি তার একমাত্র সন্তান। আমাদের জমিদারি বংশ বছরের পর বছর গরিবদের টাকা লুট করে যে পাপ করেছে, আমি সেই লুটের টাকা গরিবদের মধ্যে পাপের প্রায়শ্চিত্ত করছি। টেবিলের উপর শাড়ি আর গয়নাগুলো রইল, দয়া করে সরকার একটু খোঁজ করবেন। শুনুন, আপনি যেমন পাপের প্রায়শ্চিত্ত করছেন ঠিক তেমনি আমিও আজ থেকে 8 বছর আগের করা পাপের প্রায়শ্চিত্ত আজ থেকে শুরু করেছি। রাজুর মা মানে সরমা দেবী আমার বাড়িতেই আছেন।
তুমি কি রান্নার মাসি পাল্টেছো? কেন? বলো না পাল্টেছো কিনা। হ্যাঁ, কিন্তু কেন? এই এক একটা খাবার মুখে দিচ্ছি আর আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মনে হচ্ছে যেন মা আমার কাছে কোথাও দাঁড়িয়ে আছে। রেখা, বিশ্বাস করো বাবা, আমার জন্মদিনে আমি যা যা খেতে ভালোবাসতাম সব দেখছি আমার খাবার টেবিলে। সেই এক খাবার, সেই এক স্বাদ। আজ সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এক ভদ্রমহিলা এলেন, খুব গরিব, দুস্থ। ভদ্রমহিলা? আমার মা নয় তো? ভদ্রমহিলার মুখটা পোড়া, ছেলেবেলা নাকি পুড়ে গিয়েছিল, তাই কাউকে মুখ দেখান না আর কারোর সঙ্গে কথাও বলেন না। সন্দেহ যখন হয়েছে গিয়ে দেখে আসতে পারো যে উনি তোমার মা কিনা। না না, উনি তবে অন্য কেউ হবেন, আমার মা নন। আমার মা কি সুন্দর দেখতে, ঠিক লক্ষ্মী প্রতিমার মতো। পরনে থাকতো লাল পেড়ে শাড়ি, কপালে থাকতো লাল সিঁদুরের টিপ। আজ ও মায়ের মুখটা আমার চোখের সামনে ভাসে। রেখা, আচ্ছা বাবা, দুজনের হাতের রান্নার স্বাদ হুবহু এক হতে পারে? না হওয়ার কি আছে? আমার কি মনে হয় জানো বাবা, কি? যিনি এসছেন তিনি হয়তো আমার মার খুব চেনা। তুমি খাও, আমি ওনাকে জিজ্ঞেস করে আসি যে উনি আমার মাকে চেনেন কিনা। তুই আগে খেয়ে নে না, তারপর। তুমি খাও না, আমি আসছি। আমি রাজু, এসপি সাহেবের ছেলে। আপনি নতুন এসছেন শুনে আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আচ্ছা, আজ আমাদের বাড়ির সব রান্না আপনি নিজের হাতে করেছেন? জানেন, আমার মাও না ঠিকই একই রকম রাঁধত, তাই আপনার রান্না মুখে দিয়েই আমার মায়ের কথা মনে পড়ে গেল। আজ থেকে 8 বছর আগে আমার মা হারিয়ে গেছে। কত খুঁজেছি মাকে, কিন্তু পাইনি। আচ্ছা, আপনি কি আমার মাকে চেনেন? আমার মায়ের নাম সরবা। আপনাকে একটা অনুরোধ করব, আপনি রাখবেন? আপনি আবার কথা দিন, আপনি এবারে ছেড়ে কোনো দিন যাবেন না। আপনার হাতে রান্না খেলে আমার মনে হবে আমার মা আমার কাছে আছে, অনেক কাছে আছে। বাবা বলেছেন আপনি নাকি অভাবে পড়ে আমাদের বাড়ি রান্না করতে এসেছেন। বাবা আপনাকে যা মাইনে দেবার দেবেন, সেটা যদি আপনার কম মনে হয় আপনি কিন্তু চলে যাবেন না। স্কুলের টিফিন খাবার জন্য বাবা আমাকে রোজ 10 টাকা করে দেন। আমি সেই টাকা জমিয়ে আপনাকে দিয়ে দেবো। বাবা জানতেও পারবে না। কাল আমরা বন্ধুরা পিকনিকে যাবো বলে বাবার কাছ থেকে 50 টাকা নিয়েছিলাম। আমি পিকনিকে যাব না, টাকাটা আপনাকে দিয়ে যাচ্ছে। তাকে রইল। আমি মাকে যেভাবে প্রণাম করতাম, আমার খুব ইচ্ছে করছে আপনার পা দুটো ছুঁয়ে আপনাকে ঠিক সেইভাবে প্রণাম করি। কিন্তু বাবা বলেছেন আপনি নাকি আপনার পুড়ে যাওয়া মুখ কাউকে দেখাবেন না। তাই দূর থেকে আপনার পায়ে আমার প্রণাম পৌঁছে দিলাম।
কি রে, ঘুম আসছে না? জানো বাবা, বল। আজ খালি আমার মায়ের কথা মনে হচ্ছে। এত বছর হয়ে গেল, মা যে কেন আমার খোঁজ করলেন না, কেন করলেন না? এসে খোঁজ করছে, মা কি ছেলের খোঁজ না নিয়ে পারে? তুমি তো এত বড় পুলিশ অফিসার, তুমি পারো না? পারো না আমার মাকে খুঁজে এনে দিতে? বলো না বাবা, পারো না? কেন, আমার কাছে তোর ভালো লাগছে না? আমি কি তোকে? না না, তুমি আমার সব দিয়েছ, কিন্তু কিন্তু আমি আজ আমার কি হলো বলো তো বাবা? সারা বাড়িতে আজ আমি শুধু মায়ের গন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার মা যেন আমার ধারে কাছে কোথাও দাঁড়িয়ে আছে। এটা তোর মনের ভুল। হ্যাঁ, শুয়ে পড়, শুয়ে পড়, রাত অনেক হয়েছে। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জানো বাবা, ছোটবেলায় আমার যখন ঘুম আসতো না, মা আমার শিয়রের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিত। আচ্ছা। আর গান গাইতো, আর আমি কখন যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তাম। আজ এই মুহূর্তে আমার কানে স্পষ্ট ভেসে আসছে মায়ের গাওয়া সেই ঘুম পাড়ানি গান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।